রান্না আর একলা পথ চলা শিখে গেছি মা। এখন আর নিন্দুকেরা আমাকে আটকাতে পারবে না। খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে থাকছে মজার মজার কিছু গল্প, কিছু রান্না। চলেন একটু ফ্ল্যাশব্যাকে দেখে আসি আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কি থাকছে। আর ডান্স করতে ইচ্ছে করছে, মনে তো হচ্ছে দেখে ভীষণ ভালো হয়েছে। রান্নাটা বুঝি শেষমেশ শিখেই ফেললাম। শুধু বিহার লুট করব না, মানুষের দিলও লুট করে নিব। 10 বছর ধরে তখন অষ্টাদশের ছোঁয়ায় কোনো কথা নেই, শুয়ে আছি চোখে বসিতে। আপনাদের পেটুকের ভালোবাসার গল্পও তো একটু শোনানো দরকার, তাই না? আপনাদের পেটুকের ভালোবাসাটা কেমন? আনছি তো তোমার জন্য, শুকরিয়া আদায় করো। আমি যে সবগুলো খেয়ে ফেলিনি এটাই তো অনেক, তাও তো তোমার জন্য মনে করি। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আজকেও নতুন কিছু গল্প, নতুন কিছু রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করি আজকের গল্প এবং রান্না দুটোই আপনাদের ভালো লাগবে। আসেন একটু আরাম করে বসে চাটা একটু খাই আর গল্পটা করি। হ্যাঁ ভিউয়ার্স, একদম স্কুল থেকে ফিরে আগে ঝটপট রান্নাটা করে নিয়েছি। রান্নাটা করে চলে গিয়েছিলাম উপরে, একদম ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করি, তারপর আপনাদের সাথে নিয়ে বসেই মজা করে খাবো। আর অবশ্যই দেখাবো তো আজকে কি কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো যাই হোক, আজকের ভিডিওটার শুরুতে বলেছিলাম না একটা কথা, বেলা বসের সেই গানটার মতো। এটা কি 911224? বেলা বোস তুমি শুনতে কি পারছো? ঠিক সেই গানটার সাথেই মিল রেখে বললাম যে সত্যি একা রান্নাও শিখে গেছি, সংসার করাও শিখে গেছি, একলা পথ চলাও শিখে গেছি। এখন নিন্দুকেরা যে যত কথাই বলুক না কেন, কিচ্ছু যায় আসে না। আজকে যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার বাবা মায়ের একটা গল্প। এটা খুব ছোটবেলার একটা গল্প, খুব সুন্দর একটা স্মৃতি আছে আমাদের 3 ভাই বোনের। আমার আব্বা আম্মার সুন্দর তাদের ভালোবাসা। এখন তো বড় হওয়ার পরে বুঝি যে ওটা ছিল আমার বাবা মায়ের ভালোবাসা, ওটা ছিল তাদের রোম্যান্স। তো আমার বাবা মায়ের সেই রোম্যান্সটাই আজকে এরকম। তো ছোট তাদের অনেক রোম্যান্স ছিল। অনেক বড় হওয়ার পরে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি, ওই জিনিসটা ছিল আমার বাবা মায়ের একটা রোম্যান্স। সেটা হচ্ছে আমরা অনেক ছোট, তো আব্বা অনেক রাত করে অফিস থেকে বাসায় ফিরতে। তো দেখা যেত আমরা ছোট, আমাদের পড়াশোনা শেষ করে, আমাদের আর্লি আম্মা ডিনার শেষ করে আমাদেরকে বেডে দিয়ে দিতেন। কারণ
পরের দিন সকালে আমাদের স্কুল। আর আব্বা প্রতিদিন রাত্রে অফিস থেকে ফেরার পথে আম্মার জন্য ছোট্ট একটা প্যাকেট নিয়ে আসতো। সেই প্যাকেটে কি থাকতো জানেন? আমার আম্মা ভীষণ পছন্দ করতো কাবাব। আব্বা অফিস থেকে ফেরার পথে, আমি ঠিক বলতে পারবো না কোথা রেস্টুরেন্টের কাবাব কিনে নিয়ে আসতো, কোথা থেকে নিয়ে আসতো সেটা তো বলতে পারবো না, এত পুরনো দিনের কথা। তবে এটা মনে আছে যে আম্মা শিক কাবাব, বটি কাবাব, আর হচ্ছে আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে মুরগির গিলা এবং কলিজার একটা কাবাব হতো। এরকম ছোট ছোট কাঠির মধ্যে ভরা থাকতো গিলা এবং কলিজা দিয়ে একটা কাবাব। তো এরকম দেখা যেত দুটা শিক কাবাব, দুটা বটি কাবাব, তারপরে এরকম গিলা কলিজার দুটো কাবাব, দুটো স্টিক আর কি। এগুলো আব্বা প্রতিদিন রাত্রে অফিস থেকে বাসায় ফেরার পথে নিয়ে আসতো। তো আগে তো প্রথম তো আমরা টের পেতাম না। তো রাত্রেবেলা তো আম্মা তো বসে থাকতেন আব্বার জন্য। আব্বা যত রাত্রে অফিস থেকে বাসায় ফিরবে, আব্বা আর আম্মা একসাথে ডিনার করতেন। তো আব্বা আর আম্মা খেতেন আর কি। তো একবার রাত্রেবেলা আমার বড় ভাইয়ের, আমি ঠিক মনে করতে পারছি, যে কোনো একজনের ঘুম ভেঙে গেছে। তো উঠে এসে দেখে আব্বা ডাইনিং টেবিলে বসে ডিনার করতে বসেছে, আর একটা কাগজের একটা প্যাকেটের ভেতর থেকে আম্মাকে নাকি কাবাবগুলো বের করে করে দিচ্ছে। আম্মা খাবারের মাত্র প্রিপারেশন নিয়েছে। এমন সময় আমার ভাই যেহেতু চোখ কসলাতে উঠে চলে এসেছে, তো আর কি আর করার, আম্মার তো লুকায় লুকায় খাওয়া ভেস্তে। যাই হোক, আমার ভাইয়াকে পাশে বসায়, ওই কাবাব ভাইয়ার সঙ্গেও শেয়ার করলো, ভাইয়া খেলো। তো যাই হোক, পরের দিন তো যাই হোক, তারপরে তো রাত্রে আমার ভাইয়া ঘুমাতে গেছে। পরের দিন সকালবেলা আমরা স্কুল শেষ করে যখন বাসায় এসেছি, স্কুল থেকে এসে শাওয়ার টাওয়ার করে আমরা 3 ভাই বোন লাঞ্চ করতে বসেছি, খাচ্ছি। তখন আমার ভাইয়া আমাদের 2 বোনকে ফিস করে বলছে যে, জানিস আব্বা না একটা প্যাকেটে করে কাবাব নিয়ে এসেছে। তো আমরা বললাম, তুমি কি করে জানো? ভাইয়া বললো, জানিস আমি না রাত্রেবেলা আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠে এসেছি ডাইনিং রুমে, দেখি যে আব্বা আর আম্মা সুন্দর কাবাব খাচ্ছে। তো যাই হোক, আমাকে দেখে আমাকেও বসিয়ে আমিও খেয়েছি সেই কাবাব। তো এই তো আমরা 2 বোনও জেনে গেলাম। তো আমার ভাইয়া বলল, মনে হয় আজকেও নিয়ে আসবে, আজকে রাত্রেবেলা আমরা ঘুমাবো না, আমরা ঘুমের ভান করে পড়ে থাকবো, আব্বা আসলে আমরা উঠে আসবো। তো যেই কথা সেই কাজ, ওই দিন আমরা প্ল্যান করে 3 ভাই বোন সুন্দর জেগে আছি। আব্বা আসছে পরে, আমরা তো টের পেয়েছি আব্বা এসেছে, ডাইনিং টেবিলে খুটুর মুটুর শব্দ হচ্ছে। যাই হোক, আব্বা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খেতে বসেছে। আর কি, আমরা 2 বোন এক রুমে ঘুমাতাম, ভাইয়া আলাদা রুমে ঘুমাতো। ভাইয়া আগে উঠে এসেছে। তো ভাইয়া যেমনি উঠে এসেছে ডাইনিং রুমে, আব্বা বলল, কি ব্যাপার, তোমার কি আজকেও ঘুম ভেঙে গেছে? নাও বসো, খাও আমাদের সাথে। তো এইটা শোনার পরে আমরা 2 বোনও বুঝতে পেরেছি যে ভাইয়া উঠে গেছে। তো আমরা 2 বোনও আস্তে আস্তে বিছানার থেকে নেমে আমরাও চোখ কসলাতে ডাইনিং রুমে এসে আমরাও আছি। তো আব্বা আম্মার দিকে তাকাচ্ছে, আম্মা আব্বার দিকে তাকাচ্ছে, বুঝে গেছে যে ভাইয়াই আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। আমরাও তো কি আর করার। আব্বা তখন বললো, কি সবই টের পেয়ে গেছো, আসো, আজকে সবগুলো সময় মতো ঘুম ভেঙে গেছে, আসো 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 আসো, বসো, কি আর করার, খাও। নিশ্চয়ই তোমার ভাই তোমাদেরকে বলে দিয়েছে। কি আরিফ, বলে দিছো বন্ধুদেরকে? অলরেডি বলে দিছো যে রাত্রেবেলা আব্বা আসলেই কাবাব খাওয়া যাবে। তো যাই হোক, এই নিয়ে তো হাসাহাসি। তারপরে তো আমরা সবাই বসলাম,
সবাই মিলে ওইটাই ভাগাভাগি করে, ওই দিনও তো আম্মার জন্য ওই যে দুটা দুটা করে নিয়ে আসছে, ওটাই আমরা সবাই একটু একটু করে ভাগাভাগি করে খেলাম। তারপরের দিন থেকে আব্বা তো বুঝে গেছে আমাদের বান্দরামি, যে আমরা সব টের পেয়ে গেছি। এখন তো প্রতিদিনই আমরা জেগে থাকবো, উঠে এসে আম্মার খাবারে আমরা ভাগ বসাবো। তারপরের থেকে আব্বা প্রতিদিন অফিস থেকে মিনিমাম একদম কম করে হলেও 4 দিন কি 5 দিনই আব্বা এই কাবাব নিয়ে আসতো, এবং এই কাবাবের লোভে আমরা রাত জেগে বসে থাকতাম। আব্বা যতক্ষণ না আসতো আমরা ঘুমাতাম না। আব্বা আসলে মজা করে রাত্রেবেলা কাবাব খেতাম, খেয়ে তারপরে আমরা ঘুমাতে যেতাম। তখনও তো বুঝি নাই যে এটা ছিল আমার আব্বা আম্মার রোম্যান্স। অনেক বড় হওয়ার পরে যখন আমাদের বিয়ে টিয়ে হয়ে গেছে, তখন আমরা বুঝেছি, ও আচ্ছা, এটা ছিল আব্বা আম্মার রোম্যান্স। আমরা কি গাধা, তাই না? আব্বা আম্মাকে শান্তিতে একটু রোম্যান্সও করতে দিতাম না। তখন যে কি লজ্জা লাগতো, তখন যে কি খারাপ লেগেছে যে আহারে আব্বা আম্মার একাকিত্ব সময়টা, আব্বা সারাদিন সময় পেত না আম্মাকে একটু সময় দেয়ার। এই রাত্রেবেলা আম্মাকে একটু সে সময় দিত, আম্মার পছন্দের খাবারটা সে হাতে করে নিয়ে আসতো, আম্মাকে একলা বসে আদর করে খাওয়াতো। কিন্তু আমরা তো সেই খাবারের মধ্যে আমরাও ভাগ বসাতাম, তাদের সেই সুন্দর মুহূর্তটুকুও আমরা ভাই বোনরা ভাগ বসাতাম। বড় হয়ে ভীষণ লজ্জা লাগতো তখন, যখন মনে হতো, বা আমরা ভাই বোনরা যখন এগুলো নিয়ে গল্প করতাম তখন আমাদের ভীষণ লজ্জা লাগতো, ভীষণ খারাপ লাগতো। যাই হোক, ভাইকে তো আর কাছে পাইনি, ভাই তো অনেক আগেই দেশের বাইরে চলে আসছে। কিন্তু আমরা 2 বোন মাঝে মাঝে এগুলো নিয়ে গল্প করতাম, আর আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতাম, আর ভীষণ লজ্জা পেতাম, ভীষণ লজ্জা লাগতো আমাদের 2 বোনের। তখন আমরা বলতাম যে ইস, আমরা কি নাদান, কি গাধা ছিলাম, যে এই জিনিসগুলো আমরা বুঝতাম না। তো যাই হোক, এরকম সবার জীবনেই আসলে এইরকম ছোট ছোট রোম্যান্স, ছোট ছোট ভালোবাসা হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকে। তো চলেন আপনাদের সঙ্গে কি রান্না করলাম, চলেন পুরো রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব কাছের থেকে আজকে আপনাদেরকে দেখাবো। আজকে মজার মজার জিনিস রান্না করেছি। কই মাছ লেবু পাতা দিয়ে মটরশুঁটি দিয়ে ভুনা করেছি, আর হচ্ছে ফলি মাছের কোপ্তা বানিয়েছি। কিন্তু কোপ্তাটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ভেজেছি। সেটা হচ্ছে আমার গাছের কিছু লাউ পাতা পেড়ে এনেছিলাম, কোফতাটা লাউ পাতার ভেতরে দিয়ে লাউ পাতাটাকে মুড়িয়ে সুন্দর করে অল্প জালে জালে মচমচা করে লাউ পাতায় জিনিসটা ভেজেছি। কারণ আমি চিন্তা করে দেখলাম, আম্মা যখন ফলি মাছের কোপ্তা বানাতো, তখন আম্মা ফলি মাছের ভেতর থেকে মাছগুলো সব বের করে চামড়াটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিতেন, এবং মাছটাকে সুন্দর করে প্রসেস করার পরে ওই ফলি মাছের যে চামড়াটা রেখে দিতেন, সেই চামড়াটার মধ্যে মাছগুলো আবার ভেতরে ভরে একদম আস্ত মাছের মতো বানিয়ে আম্মা আস্ত আস্ত করে জিনিসটাকে ভাজতেন। দেখতে কি সুন্দর লাগতো, মনে হতো যে না একদম আস্ত আস্ত ফলি মাছ ভাজা হয়েছে। তারপরে সেটাকে কেটে কেটে আমাদেরকে খেতে দিতেন। কি ভালো লাগতো, মনে হতো আস্তে আস্তে ফলি মাছ ভেজেছে। মাঝে মাঝে তো দেখে ভয়ই লাগতো। অনেকে যারা জানে না যেটা ফলি মাছের কোপ্তা, আমাদের বাসার গেস্টরা তো ভয় পেত খেতে, মনে করতো যে ফলি মাছ ভাজা, এটা তো ভীষণ কাটা হবে। তো আম্মা বলতো খেয়েই দেখো না, একটুও কাটা লাগবে না। তারপরে সবাই যখন খেত তখন বুঝতো যে এটা ফলি মাছের কোপ্তা, কোনো কাটা নাই। আম্মা সুন্দর মাছের শেপ দিয়ে জিনিসটাকে ভাজা করেছে। তো ওটাই আর কি। তো যেহেতু এখানে তো আর চামড়াটা পাওয়া যায় না বিদেশে, মাছের পেস্টটা কিনে এনেছি, যে কারণে আজকে আমি একটু লাউ পাতায় মুড়িয়ে জিনিসটাকে ভেজেছি। চলেন, অনেক কথা বলে ফেলেছি, চলেন এখন আমরা সরাসরি মূল রান্নায় ফিরে যাই। আর চাটা তো খাবই।
এটা তো আমার সঙ্গী, আমার সমস্ত ক্লান্তি দূর করার আশা। হ্যাঁ ভিউয়ার্স, আমি তো আগেই বলেছি কি রান্না করব। কাজের থেকে এসে কাপড় চোপড় না ছেড়েই একদম ঝাঁপিয়ে পড়লাম কিচেনে। আজকে রান্না করব এই যে কই মাছগুলো একটু হলুদ লবণ মেখে একটু ভেজে নিয়েছি। বেশ বড় বড় কইটাকে একটু এই যে একটু মটরশুঁটি দিয়ে, এগুলো প্যাকেট কিনতেই পাওয়া যায় প্রসেস করা, আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আগে আমি কোফতার মশলাটা একটু বসিয়ে নিই, তারপরে আমি কই মাছটা বসাবো। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। অলরেডি তেলটা দিয়ে চুলাটা ধরিয়ে রেখেছিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। কইটা বেশ বড় বড় কই, মনে হচ্ছে যে চাষের কই। যাই হোক, কোনো গন্ধ নাই, আলহামদুলিল্লাহ, মনে হলো ফ্রেশ। দেখা যাক রান্নার পরে যখন খাবো তখন বোঝা যাবে কোন অবস্থায় দাঁড়ায় ইনশাআল্লাহ। কিছু টমেটো দিচ্ছি, একটু বাটা মশলা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। পানি দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। আধা ভাজা হয়ে গেছে, এখন এতে এক এক করে দিয়ে দিব আমার সমস্ত মশলাগুলো। একটু দিয়ে দিচ্ছি পানি। হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া। বিসমিল্লাহ। কি অসম্ভব সুন্দর কালার এসেছে তাকে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিয়েছি। এদিকে আমার কোফতার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এখন এটাকে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম, মশলাটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা না হলে তো কোফতাটা আর কি ফলি মাছের পেস্টার সঙ্গে মাখাতে পারবো না। তো ঠান্ডা হোক। এতে আরেকটু পানি দিয়ে দিব, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাবো। এদিকে হতে থাক, আপনারা একটু ধৈর্য নিয়ে থাকেন, আমি ফিরছি খুব শর্ট টাইমের মধ্যে। এখন এতে আমি দিয়ে দিব গরম পানি। অলরেডি আমি গরম পানিটা করে রেখেছি, যখন মাছ দিব তখন দিব, কারণ আমার মটরশুঁটিটা অলরেডি স্টিম করা, প্রি কুকড। একদম পারফেক্ট, লবণ টবণ সব আলহামদুলিল্লাহ। অলরেডি বলক চলে এসেছে, যেহেতু আমি গরম পানি অ্যাড করেছি, বলকটা চলে এসেছে। বিসমিল্লাহ। এখন আমার মাছগুলো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। এখন আমি জিনিসটাকে একটু ঢেকে দিচ্ছি, একটু মিডিয়াম টু লো ফ্লেমে, এপাশ ওপাশ দুটো পাশই কুক হোক। তারপরে আমি এতে দিয়ে দিব আমার মটরশুঁটি। এখন দিয়ে দিচ্ছি আমার মটরশুঁটিগুলো। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, কয়েকটা কাঁচা মরিচ। আমার সব কিছু দেয়া হয়ে গেছে। এখন আমি একটু গাছের থেকে একটু লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসি, আপনাদের পেটু
যাও আমাকে বলল যে যেহেতু চাষের কই একটু লেবু পাতা দিয়ে দাও, হয়তো স্মেলটা ভালো আসবে। তো আমি দৌড় দিয়ে গিয়ে একটু লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসি। সাইড দিয়ে একটা নাগা দিয়ে দিই, একটু ভেঙে, জাস্ট ভেতর থেকে যেন অল্প অল্প করে একটু ঝালটা বেরিয়ে যায়। খুশিতে আমার ডান্স করতে ইচ্ছে করছে, মনে তো হচ্ছে দেখে ভীষণ ভালো হয়েছে। রান্নাটা বুঝি শেষমেশ শিখেই ফেললাম। এখন শুধু বিহার লুট করব না, মানুষের দিলও লুট করে নিব। তো হতে থাক, চলেন এই সুযোগে আমরা কোফতাটা রেডি করে নিই। হ্যাঁ, এখন মাছের পেস্টার সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নিই। এখন জিনিসগুলো লাউ পাতায় মুড়িয়ে নিব। আলহামদুলিল্লাহ, ভাবলাম দুটো করেই পাতা দিই, তাহলে জিনিসটা একটু নাদুস নুদুস হবে। বিসমিল্লাহ। তখন অষ্টাদশের ছোঁয়ায় চা ছড়ানো দেখা যাক। বছর ধায় তখন অষ্টাদশের ছোঁয়ায় এভাবে প্রত্যেকটা করে নিব। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু ঘুরে আছি চোখে বসিতে। হ্যাঁ, হয়ে গেল। চলেন এখন জিনিসটাকে সুন্দর করে ভাজবো। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে লেবু পাতা দিয়ে আমার কই মাছ ভুনা। আলহামদুলিল্লাহ, চলেন এখন ফলি মাছের কোফতাটা ভেজে নিই লাউ পাতায়। পাতাগুলোর মধ্যে পাতাগুলো ভেজা যে কারণে ছিটছে, ভীষণ ছিটছিল। যাই হোক, সুন্দর করে সবগুলো বসিয়ে দিতে পেরেছি। আমি কিন্তু হিটটা মিডিয়াম টু লো হিট রাখবো। বেশি হিটে রাখলেই প্রথমেই পাতাগুলো পুড়ে যাবে, যাতে করে অল্প হিটে ভেতরে ফলি মাছের কোফতাটা যাতে সেদ্ধ হয়ে যায়। পরে উপরের পাতাগুলো আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব। তো ঠিক আছে, ওরা হতে থাক। চলেন এই সুযোগে আমি সার্ভিং ডিশগুলো রেডি করে নিই।
চলে আসলাম। এই হচ্ছে আমার লাউ পাতায় ফলি মাছের কোফতা। বিসমিল্লাহ, একটা নিয়ে দেখি। বিসমিল্লাহ। খুব সাবধান, কিন্তু আমি কিন্তু টুথপিক দিয়ে জিনিসটাকে টাইট করেছি। আসেন খেয়ে দেখি। খেতে খেতে গল্প করব আপনাদের পেটুকের ভালোবাসার গল্প। বিসমিল্লাহ। ও এক্সেলেন্ট। আমি পেরেছি। খুব ভালো হয়েছে তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা করতে পারেন। ভিডিওটা শুরু করার সময় গল্প করেছিলাম আমার বাবা মায়ের রোম্যান্স বা ভালোবাসার গল্প দিয়ে শুরু করেছিলাম। তো আপনাদের পেটুকের ভালোবাসার গল্পও তো একটু শোনানো দরকার, তাই না? আপনাদের পেটুকের ভালোবাসাটা কেমন? আপনাদের পেটুক সেও আমার জন্য এরকম খাবার টাবার কিনে নিয়ে আসে। কেমন নিয়ে আসে জানেন? ধরেন সে কোথাও গেছে, বাসায় ফেরার পথে তার হয়তো ভীষণ সামুচা বা সিঙ্গারা খেতে ইচ্ছে করলো। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। ধর কিনলো 4টা সামুচা বা 4টা সিঙ্গারা কিনলো। সে বাসায় আসতে আসতে 3টাই খেয়ে ফেলবে। বাসায় এসে আমাকে বলবে, খাও, তোমার জন্য সিঙ্গারা বা সামুচা নিয়ে আসছি, খেয়ে দেখো, অনেক মজা, গরম গরম। হয়তো বাক্সটা খুলে দেখবো ওর মধ্যে আছে একটা। আমি বললাম, একটা আনছো? বলতে হ্যাঁ, ওই যে আমি কিনছিলাম তো, 4টা কিনছিলাম তো, খেতে খেতে 3টাই খেয়ে ফেলছি, ভাল লাগতে ছিল, খেয়ে ফেলছি, তো তোমার জন্য একটা নিয়ে আসছি, খাও। আবার হয়তো ধরেন চিপস বা বিস্কিট কিনেছে, খেতে খেতে হয়তো আর খেতে পারেনি, নিয়ে আসবে সাথে করে, এনে আমাকে দিবে, নাও তোমার জন্য চিপস নিয়ে আসছি বা তোমার জন্য বিস্কিট নিয়ে আসছি। প্যাকেটটা খুলে দেখবো যে চিপসের প্যাকেটে নিচে এতটুক চিপস, আর বিস্কিটের প্যাকেট খুলে দেখবো হয়তো 2টা আস্ত বিস্কিট, আরেকটা হয়তো অর্ধেক ভাঙা বিস্কিট। আমি এই নিয়ে আসছো? আনছি তো তোমার জন্য, শুকরিয়া আদায় করো, আমি যে সবগুলো খেয়ে ফেলিনি এটাই তো অনেক, তাও তো তোমার জন্য মনে করেন। এই হচ্ছে আপনাদের পেটুকের ভালোবাসা। নিজে খেয়ে বাঁচলে বাপের নাম। আমি ঠিক বলি যে নিজে খেয়ে বাঁচলে বাপের নাম। এই হচ্ছে আপনাদের পেটুকের ভালোবাসা। আসেন এখন কই মাছটা খেয়ে দেখি। বেশ, দেখি তো। ও দেখেন কত বড় একটা কই মাছ। ইস, বিসমিল্লাহ। পাতা দিয়ে রান্না করেছি, আলহামদুলিল্লাহ। ভাত তো বেশি খাওয়া যাবে না, এর জন্য বড় একটা মাছ নিলাম, যে মাছটা দিয়ে পেটটা ভরতে হবে। দেখি, বিসমিল্লাহ। আল্লাহ, ভীষণ ভালো। একটু নাগার ফ্লেভার, লেবু পাতার ফ্লেভার, সবকিছু মিলে একদম একাকার। আলহামদুলিল্লাহ, সত্যি সত্যি আল্লাহর নিয়ামত খাচ্ছি। আমি তো বললাম চলে আসেন,
খাওয়াবো আপনাদের। চলে আসলে অবশ্যই এরকম রান্না করে খাওয়াবো। আর যারা দূরে আছেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখে পুরো রান্নাটাই এভাবে করার চেষ্টা করবেন, করে আমার মতো করে অসম্ভব মজা করে তৃপ্তি করে খাবারটাকে এনজয় করবেন। তো সেটাই বললাম, আমি শিখে গেছি রান্না, মা নিন্দুকেরা আর আটকাতে পারবে না। তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি। আমি অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টের রেসপন্স করব। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।